প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আজকে অত্যন্ত ভয়াবহ রূপ নিতে চলেছে। তাই অনুরোধ থাকবে আজকের ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার জন্য। আমি আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো আমি আর দেরি না করেই চলে যাচ্ছি আজকের সেই ভয়ানক ঘটনাটিতে। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আমাদের কিশোরগঞ্জের এক ভাই। ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার সাদুল্লাহ নামক একটি গ্রামে। ওনার নাম হচ্ছে পারভেজ মিয়া। তো আজকের এই ঘটনাটি ঘটে গিয়েছিল মোহাম্মদ পারভেজ মিয়ার বাবার সঙ্গে। তখন সময়কাল ছিল আজ থেকে প্রায় 30 বছর আগে, মোটামুটি 1994 সালের দিক দিয়ে। তখনকার সময়ে মানুষ নানান রকমের কষ্ট করে তাদের জীবনযাপন করত। তারা যে খাবার দাবার যে খেত, তারা কিন্তু খুব কষ্ট করে খাওয়া দাওয়া করত, দিন আনতো এবং দিন খেত। তেমনই ছিলেন পারভেজ মিয়ার বাবা। পারভেজ মিয়ার বাবা তিনি পেশায় ছিলেন একজন ইটের ভাটার কর্মচারী। প্রতিদিন তিনি ইটের ভাটায় কাজ করেন এবং সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরে আসেন। তো এরই ভিতরে ওনার সাথে ঘটে যায় ভয়ানক 7 রাত। হ্যাঁ, এটি 7টি রাতের একটি ভয়ানক ঘটনা, যে ঘটনাটি গা হিম করে দেওয়ার মতো। প্রিয় লিসেনার্স, পারভেজ ভাইয়ের যে বাবা, ওনার নাম হচ্ছে আব্দুর শফিক মিয়া। তো আব্দুর শফিক মিয়া চাচা তিনি ওইখানে ইটের ভাটার রেগুলার একজন শ্রমিক ছিলেন। ওই ইটের ভাটার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কাজ করত। এটি এখনও ইট ভাটাটি আছে। এটি কিশোরগঞ্জ জেলার মধ্যে অনেক বড় একটি ইটের ভাটা হিসেবে পরিচিত। এইখানে কাজ করার জন্য অনেক জায়গা থেকে অনেক মানুষ আসতো এবং তারা কন্টাকে কাজ করত এবং ওইখানেই রাত্রি যাপন করত। তো এমনই ছিলেন পারভেজ ভাইয়ের বাবা। তো পারভেজ ভাইয়ের বাবা তিনি সাধারণত যে মানুষের সাথে কাজকর্মগুলো করতেন, ওদের কাজ হচ্ছে ইটের যে আস্তরগুলো রয়েছে, ওই আস্তরগুলো তাদের পুরোটা শেষ করতে হতো। ইটের যে আস্তরটা তাদেরকে বানাতে হতো নরম মাটি দিয়ে। এইভাবেই তিনি কাজ করতেন ওই সময়টাতে। আর একটি কথা অবশ্যই বলে রাখা ভালো যে পারভেজ ভাইয়ের যে বাবা শফিক চাচা, ওই শফিক চাচা কিন্তু প্রতিদিন ওই কাজ শেষ করার পর তিনি বাড়িতে চলে আসতেন সন্ধ্যার পর পরই। আর ওনার সাথে যে বাকি সহপাঠীরা ছিলেন, কর্মচারীরা, তারা ওইখানে থাকতো। তাদের যে খাওয়া দাওয়া হতো, ওই খাওয়া দাওয়ার বিলটা তারা ওইখানে দিয়ে দিত এবং তারা ওইখানেই রাত কাটাতো এবং পরদিন সকালে উঠে আবার কাজে লেগে পড়তো। আর শফিক চাচা যেটা করতেন, তিনি হচ্ছেন ওইখানে কিছু খাওয়া দাওয়া করতেন দুপুরবেলা, আর রাত্রিবেলা তিনি বাড়িতে এসে খেতেন। আর সারা রাত তিনি ঘুমানোর পর সকালবেলা আবার ওইখানে কাজে চলে যেতেন। তো এইভাবে শফিক চাচা প্রতিদিন ওই কাজ করতেন। তখন হঠাৎ ওইখানে একটা সমস্যা ঘটে। সমস্যাটা ছিল স্বাভাবিক, তবে এই স্বাভাবিক একটা সমস্যা অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। তো একটা সময় আসে যখন শীত পড়ে যায়, তখন ওই শীতের মধ্যে কিন্তু ইটের ভাটায় অনেক কাজের প্রেশার থাকে। তখন বৃষ্টি বাদলা না হওয়াতে ওইখানে ইট বানানো হয় থাকে অনেক, এবং ওই ইটগুলো যে বৃষ্টির সিজন আসে ওই সময় কিন্তু ইট তৈরি করা হয় না, তখন ওইগুলো বিক্রি করা হয়। এবং ইটের ভাটার মধ্যে 6-7 মাস কাজ হয় এবং 6-7 মাস কাজ হয় না, এভাবে আর কি চলে। তো এরই মধ্যে একটা সমস্যা ঘটে, যেটা হচ্ছে ইটের ভাটার যে কর্মচারীরা ছিলেন, অনেকগুলো কর্মচারী কোনো এক কারণবশত কমে যায়। যাদের বাড়ি ছিল খুব দূর দূরান্তে, কিশোরগঞ্জের শেষ মাথায়, এবং কারো কারো বাড়ি ছিল যে ময়মনসিংহর দিকে। তো তারা কোনো এক কারণবশত ওই ইটের ভাটাটা ছেড়ে দেন। তবে কী কারণে তারা ইটের ভাটাটি ছেড়ে দিয়েছিলেন সেটা কিন্তু বলা যায় না। তো ওই শফিক চাচাকে বলা হলো যে উনি রাত্রি 8টা পর্যন্ত ওইখানে কাজ করার জন্য, যেহেতু ওইখানে যে কর্মচারীরা কমে গিয়েছে। আর ওই 8টা পর্যন্ত কাজ করার জন্য শফিক চাচাকে আলাদা বেতন দেওয়া হবে বলা হয়ে থাকে। তখন শফিক চাচা বললেন যে আচ্ছা ঠিক আছে। তখন শর্তগুলো পূরণ করা হলো, যেভাবে শফিক চাচাকে যে 3 বেলা খাওয়া দাওয়া, ওইটা ওই ইটের ভাটার কর্তৃপক্ষ থেকে খাওয়ানো হবে, এটা ফ্রি, এবং ওনার এক্সট্রা একটা চার্জ দেওয়া হবে। তো শফিক চাচা রাজি হয়ে গেলেন যে উনি কাজ করবেন।
এবং পরদিন এসে তিনি বাড়িতে বলে দিলেন যে আজকে থেকে আসবো না বাড়িতে, ওই ইটের ভাটায় থাকতে হবে এবং ওইখানে কাজ করতে হবে, দেখাশোনার দায়িত্ব রয়েছে। এমনিতেই যে কর্মচারীগুলো ছিল তারা কোনো এক কারণবশত চলে গিয়েছে, অনেক কর্মচারী। এই জন্য ইটের ভাটার মালিক আমাকে এবার দায়িত্ব দিলেন যে ইটের ভাটাটা আমার যাতে নিজের মনের মতো যাতে সামলাতে পারি। তো এত বড় একটা সুযোগ দিয়েছে, আমি এটাকে হাতছাড়া করতে পারি না। আবার এখানে অনেকটা লাভ হবে বলে আশা করা যায়। এই ভেবে শফিক চাচা ওনার বাড়িতে বলে দিলেন যে 1 মাস তিনি বাড়িতে আসবেন না। এই বলে তিনি পরদিন বাড়ি থেকে বের হলেন। তখন সঙ্গে ওনার অনেকগুলো কাপড় চোপড় এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো ছিল সেগুলো তিনি নিয়ে বাড়ি থেকে বের হলেন। তখন একটা কাণ্ড ঘটে, যেটা হচ্ছে শফিক চাচার যে ছোট একটা মেয়ে ছিল, ওই ছোট মেয়েটা ওনাকে বললেন যে বাবা তুমি যেও না। তখন শফিক চাচা জিজ্ঞেস করলেন যে কেন মা, কি হয়েছে? তখন ওই মেয়েটা হঠাৎ কান্না শুরু করে দেয়। তো তার কান্নার রহস্যটা কেউ জানতে পারেনি। তারপর যেতেই যেহেতু হবে, তখন শফিক চাচা সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা দেন ইটের ভাটার উদ্দেশ্যে। ইটের ভাটার পথটা ছিল শফিক চাচার বাড়ি থেকে প্রায়, যদি হেঁটে যাওয়া হয় তাহলে অনেকটা হাঁটতে হয়, 15 থেকে 20 মিনিট হাঁটার পর ওই ইটের ভাটার যে রয়েছে ওইখানে যাওয়া যায়। তো শফিক চাচা বরাবরের মতোই ওই দিন হেঁটে হেঁটে যাওয়া শুরু করেন এবং যেতে যেতে ওনার ওই দিন প্রায় 10টা বেজে গিয়েছিল, এরকম একটা সময় হয়ে গিয়েছিল যে মানে একটু দেরি হয়ে গিয়েছিল তাদের, কিন্তু একটু সকাল সকাল যেতে হয় ইটের ভাটাতে। দেরি হওয়াতে ইটের ভাটার মালিক জিজ্ঞেস করলেন যে শফিক তোমার কি হয়েছে, দেরি করলা কেন আজকে? তখন বললেন যে আসলে 1 মাসের ছুটি নিয়ে আসছি, তো বাড়িতে একটু বললাম, সবাইকে বলে আসলাম যে 1 মাস আসবো না, এর জন্য একটু দেরি হয়েছে। আবার ছোটো মেয়েটা একটু বায়না ধরলো, তাকে নিয়ে দোকান থেকে মজা কিনে দিয়ে আসলাম, এই জন্য একটু দেরি হলো। তখন ইটের ভাটার মালিক সব কাজকর্ম ওই শফিক চাচাকে তিনি বুঝিয়ে দিলেন, দিয়ে বললেন যে আজকে থেকে তোমার নিজের মনে করে এই ইটের ভাটাটাকে খেয়াল রাখবা এবং তোমার একটা বড় রকমের প্রাপ্য আমি তোমাকে দিব, তাই কাজটা খুব মনোযোগ দিয়ে করবা। তখন শফিক চাচা খুব খুশি হয়ে তিনি বললেন যে আচ্ছা চাচা ঠিক আছে, আমি আপনার কাজ যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এই বলে ওই মালিকটি চলে যান। তখন শফিক চাচাকে এমন একটি দায়িত্ব দেওয়া হয় যে ওনাকে প্রতিদিন কর্মচারীর যে কাজগুলো আছে এগুলো করতে হবে এবং পাশাপাশি যে দেখাশোনার দায়িত্বগুলো রয়েছে, কত পিস মাল কতখানে দেওয়া হয়েছে সবগুলো ওনাকে হিসাব রেখে দেখাশোনা করে কাজকর্ম সব কিছু ঠিকঠাক করে করতে হবে। প্রচুর প্রেশার পড়ে যায়। শফিক চাচা এরকম প্রেশার তিনি হ্যান্ডেল করছিলেন, প্রায় 3 দিন 4 দিন চলে যায়। মোটামুটি ভালোই চলছিল সময়কালটা। তারা সকালবেলা ঘুম থেকে উঠতো এবং ঘুম থেকে ওঠার পরেই কিন্তু কাজে লেগে পড়তো সকল কর্মচারীদেরকে নিয়ে, এবং রাত্রি 8টা কি 9টার সময় তারা কাজ ছেড়ে দিত। যেহেতু শীতের দিন এমনি ছোট, এর জন্য তারা রাত 8টা 9টা পর্যন্ত তারা কাজ করতেন এবং তারপর খাওয়া দাওয়ার পর একটু আড্ডা করে তারপর সবাই ঘুমিয়ে যেতেন এবং পরদিন সকালে উঠে আবার কাজ করতেন। তো হঠাৎ একদিন তাদের সঙ্গে প্রথম একটা ঘটনা ঘটে, যেটা খুব ভ্যাবাচ্যাকা হয়ে যায়। সেটা হচ্ছে যে তখন শফিক চাচা এবং তাদের কর্মচারীদেরকে নিয়ে রাত্রিবেলা ইটের যে মাটিগুলো রয়েছে, নরম মাটি, ওই নরম মাটিগুলো খাত থেকে তুলছিলেন। তখন তুলতে তুলতে একজন হয়রান হয়ে পড়ে এবং তিনি বললেন যে আমি একটু উপরে গিয়ে উঠে বসি, আপনারা একটু কাজ করেন। তখন ওই কর্মচারীটা উপরে গিয়ে উঠে বসে এবং ওইখানে নিচে কাজ চলতে থাকে। তখন ওই উপরের যে কর্মচারীটা সে একটা কিছু দেখতে পায়। সে দেখতে পায় যে যেখান থেকে মাটি তোলা হচ্ছে, মানে যে খাত থেকে নরম মাটিগুলো যেগুলো মেশিনে করে সুন্দরভাবে বিলীন করা হয়েছিল, ওই মাটিগুলোর পিছনে কেউ একজন বসে আছে। এটা ওই কর্মচারী দেখতে পায়। দেখার পর সে ভাবলো হয়তো আমাদের মধ্যে কোনো কর্মচারী হইতে পারে যে এখানে বসে আছে। তখন সে বলল যে এই মাটির পিছনে কেটে বসে আছিস রে, উঠ, উঠে এইদিকে কাজ করায়া, এইরকমভাবে কথা বলল তিনি। কিন্তু
তার এই কথাবার্তা শুনে ওই ছায়ামূর্তি মানুষটা কোনো রকম আওয়াজ, শব্দ বা নাড়াচাড়া কিছুই করলো না। এটা দেখে তিনি একটু অবাক হন এবং নিচে তাকা যে খাত থেকে যে মাটি তুলছিলেন শফিক চাচা এবং তাদের আরও দুজন কর্মচারী, এক একটা খাদে 3জন কি 4জন করে কর্মচারী থাকত। তখন ভিতর থেকে শফিক চাচা বলে উঠলেন যে, কিরে মনা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? রাত্রিবেলা কার সঙ্গে কথা বলিস? এখানে আমরা 4জন ছাড়া তো আর কেউ নেই, বাইরে কি কেউ এসেছে? তখন মনা বলে ওঠে যে, আরে চাচা দেখো না, ওইখানে কেউ একজন বসে আছে, কালো দেখাচ্ছে কিন্তু শব্দ করছে না। তখন শফিক চাচা বলেন যে, একটু হাসলেন, হেসে বলেন যে, কি বলছিস তুই মনা, কে বসে থাকবে? দেখ তোর বউ হয়তো বসে আছে। এরকমভাবে একটু মজার কটূক্তি করলেন তিনি। তখন এত মজা করার পর ওই উপরে থাকা শ্রমিকটা কোনো কথাবার্তা বা কোনো শব্দ করছিলেন না। এটা তারা বুঝতে পারে। তারা ভাবে হয়তো যে, কিরে, যে ছেলেটাকে কোনো কটূক্তি করলে বা কোনো হাসি ঠাট্টার কথাবার্তা বললে সে বিগড়ে উঠতো, আমাদের সাথে ঝগড়া করতো, সেই ছেলেটাকে আজকে এত কিছু বলছে, সে তোর শব্দ করছে না কেন আজকে? সবাই একটু চিন্তিত হলেন এবং ভাবলেন যে দেখি তো সে কোথায় গেল। তখন শফিক চাচা তিনি উঠে আসলেন। ওঠার পর তিনি দেখতে পারেন যে ওই কর্মচারীটা সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা তিনি দেখতে পারেন। দেখার পর তিনি ওই নিচে থাকা খাদের মানুষগুলোকে ডাক দেন, কর্মচারীগুলোকে। তারা উঠে এসে একই দৃশ্য দেখতে পারে যে কর্মচারীটা সেন্সলেস হয়ে ওখানে পড়ে আছে। তখন তাকে দৌড়াদৌড়ি করে ওইখানে রুমের ভিতরে নিয়ে যাওয়া হয় যেখানে তারা ঘুমাতেন রাত্রিবেলা। ওইখানে ওই ছোট ছোট ইট দিয়ে আর কি হাফ বিল্ডিংয়ের মতো উপরে টিন ছিল, ওই রকম ছোটো ছোটো ঘর বানানো হতো যেখানে ইটের বাটার শ্রমিকরা থাকতো। ওই ঘরে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর ওই ছেলেটা যখন জ্ঞান ফেরানোর জন্য সবাই প্রস্তুতি নেয় যে পানি ছিটায় মুখে এবং তাকে ডাকাডাকি করা হয়, তখন ওই ছেলেটার হঠাৎ করে জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সবাই যা দেখতে পেল যে ওই ছেলেটার চোখ সবুজ হয়ে আছে এবং ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছে। এটা শফিক চাচা দেখতে পারেন এবং তিনি বুঝতে পারেন যে তার লক্ষণটা বেশি ভালো ঠেকছে না। তিনি বললেন যে, এই সবাই ঘর থেকে বেরিয়ে যাও, তো একটু বেরিয়ে যাও। এই বলে তিনি সবাইকে ঘর থেকে বের করে দিলেন এবং তিনি ওই ছেলেটার কাছে এসে বসে বলেন যে, কিরে, তোর কি হয়েছে? চোখ সবুজ কেন? তখন ওই ছেলেটা আচমকা লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলে যে, কি বলছেন চাচা, আমার চোখ সবুজ? সবুজ হবে কেন? তখন বলেন যে, হ্যাঁ, তোর চোখ সবুজ। কোথায় দেখবি? আয়নাও তো নেই, দাঁড়া। তখন ওই শফিক চাচা তিনি একটা মগের মধ্যে ভর্তি করে পানি নেন। পানি নেওয়ার পর একটু আলোতে তিনি তার মুখটাকে নিয়ে যান এবং বলেন যে, দেখ, ওই পানিতে তোর ছায়ামূর্তি ভাসছে, তোর চোখ সবুজ হয়ে আছে। তখন ওই পানির উপরে ছায়াটা দেওয়ার পর যা দেখলেন তারা যখন ওই পানিটা ওই ছেলেটার মুখের কাছে নিয়ে আসলেন, ওখানে কিন্তু শুধু শফিক চাচাই ছিলেন। তিনি দেখতে পান ওই ছেলেটার যে ছায়ামূর্তিটা ছিল সেটা ওই ছেলের মুখ নয়, সেটা কোনো এক দানবের মুখ হয়ে গিয়েছে। খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, পিশাচ যেন ওই মুখটাকে ঘিরে নিয়েছে এবং ওই পানিতে দেখাচ্ছিল যে ওই মুখ থেকে বেয়ে বেয়ে রক্ত টপ টপ করে পড়ছে। এটা দেখতে পায় ওই ছেলেটা নিজের মুখে নিজের যে ফেস কাটিংটাকে সে চিনতে না পেরে সে পানির পাত্রটাকে সে জুড়ে ফেলে দিয়ে চিৎকার শুরু করে দেয়। তার চিৎকারে সব মানুষ ওই ঘরের ভিতরে প্রবেশ করে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন শফিক চাচা বললেন যে, এই কিছু হয়নি, যাও তোমরা চলে যাও। তখন ওই ছেলেটাকে বললেন যে, দেখ, তোকে হয়তো কোনো খারাপ কিছু ভর করেছে, কাউকে বলবি না, তোর নিজের কাছে এই ঘটনাটা চেপে রাখ, এটাকে আমি দেখছি কি করা যায়। তখন শফিক চাচা ওদেরকে মানা করার কারণ ছিল যে যদি তারা জানতে পারে তাহলে সেটির খারাপ রিপুটেশন আসবে।
এমনিতেই ওইখানে ইটের ভাটাতে অনেক মানুষই থাকতে চায় না। প্রথমত সবাই দৌড় দিয়ে আসে, তবে আসলে লাভ হবে না। ওইখানে মানুষ কিছুদিন কাজ করার পর কিছু একটা আলামত পায় এবং সবাই গাট্টি গোছলা গুছিয়ে বাড়িতে চলে যায়। এই বিষয়টিরও কিন্তু একটা জোরালো কারণ রয়েছে। তো এর কারণেই কিন্তু শ্রমিক চাচা মানা করলেন যে ওই ছেলেটাকে যাতে কাউকে কিছু না বলে। তখন শ্রমিক চাচা যেটা করলেন, ওই ছেলেটাকে ঘরে শুয়ালেন এবং শোয়ানোর পর তিনি বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে সবাইকে নিয়ে অন্য রুমে চলে যান। সবাই যখন যার যার মতো করে রুমে খাওয়া দাওয়া করছিল এবং ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন শফিক চাচা করলেন কি যে ইটের ভাটার যে মালিক, তিনি কিন্তু রাত্রিবেলা প্রতিদিনই এসে ওইখানে একটা আড্ডা দিতেন। একটা ছোটোখাটো একটা দোকান ছিল, ওই দোকানের মধ্যে তিনি আড্ডা দিতেন অনেক রাত পর্যন্ত। ওই দোকানে তিনি যান, গিয়ে দেখতে পারেন যে ওই ইটের ভাটার মালিক ওইখানে বসে আছে। তিনি প্রথমে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম উস্তাদ, আজকে তো একটি খারাপ ঘটনা ঘটতে চলেছিল। ওনার কথা শুনে জিজ্ঞেস করলেন যে কেন, কি হয়েছে? তখন শফিক চাচা ওই ঘটনাটা খুলে বললেন। তখন ওই ইটের ভাটার যে মালিক, তিনি কি করলেন, একটা কবিরাজকে নিয়ে আসলেন। আনার পর ওখানে ওই ছেলেটাকে কিছু জার ফুক করলেন রাত্রিবেলা। অনেক কর্মকাণ্ড হয়েছিল তখন। পরদিন সকালবেলা ওই ছেলেটা ভালো, সকালবেলা আবার দিব্যি কাজ করছে। এটা দেখার পর সবাই ভাবছেন যে কি ব্যাপার, ছেলেটা কালকে এরকম একটা ঘটনা ঘটেছে, সে দেখলাম খুব দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েছে, আজকে আবার কত সুন্দর মতো কাজও করছে দেখা যাচ্ছে, না ছেলেটা খুব ভালো। এই বলে সবাই যার যার মতো করে আবারও কাজ করা শুরু করে। কিন্তু ওইটা যে একটা খারাপ লক্ষণ ছিল সেটা কিন্তু কেউ ধরতে পারেনি। ওইখানে মহিলা সহ পুরুষ অনেক মানুষই কিন্তু কাজ করতো, বেশিরভাগ মহিলাই ছিল অধিকাংশ। কেননা ওই মহিলাদের কাজ ছিল ইটের যে আস্তরটা আছে ওইটার ভিতরে নরম মাটিগুলো চেপে দিয়ে ইটের আবরণটা তৈরি করা এবং ইটগুলোকে উল্টানো, রোদে শুকানো, এরকম কাজ ছিল আর কি। তখন সবাই যার যার মতো কাজ করে করতে করতে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসে আবারও আগের দিনের মতো। তখন ওই রাতে ঘটে আরও একটি জোরালো কাহিনী। সেটি ঘটে যায় শফিক চাচার সঙ্গে। শফিক চাচা ওই দিন ওই মাটিগুলো তুলছিলেন ওই কাঁথা থেকে, যে মাটিগুলো দিয়ে ইটের আস্তর তৈরি করা হয়, ওই মাটিগুলো মেশিন দিয়ে মানে নরম সফট করা হচ্ছে আর তিনি তুলছিলেন। তখন মাটি তুলতে তুলতে শফিক চাচা একটা জিনিস লক্ষ্য করেন যে তিনি যেখানে দাঁড়িয়ে মাটি তুলছেন, তবে বলে লেখা পালো এখানে যে ওই দিন শফিক চাচার সঙ্গে একজন লেবারই ছিল, যে কিনা শফিক চাচার হাত থেকে মাটিগুলো নিয়ে সে সাইডে রাখতো এবং ওইখান থেকে ছোটো একটা তাদের ভ্যান গাড়ি ছিল, ভ্যান গাড়ির মতোই ছোটো একটা গাড়ি, ওইটা দিয়ে কেউ কেউ বোঝাই করে ওইখানে নিয়ে যেত ইটের, যারা যারা ইটের আস্তরটা তৈরি করে। তখন হঠাৎ করে শফিক চাচার লেবারটা বলে উঠলো যে চাচা, আমার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে, আমি একটু বাইরে থেকে আসছি। তখন চাচা বললেন যে আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসো। এই বলে ছেলেটা চলে যায়। কিন্তু শফিক চাচা ওইখানে দাঁড়িয়েই তাকে ওই মাটির যে তুলা আস্তরটা ওইটা খুব গভীর ছিল, প্রায় মাথা সমান উঁচু এবং ওইখান থেকে আরও নিচু হবে, কেউ একজন উপর থেকে হাত বাড়ালে তারপর উঠা যায়, এরকম একটা পজিশনে ছিল আর কি। তখন শফিক চাচা, রাত ঠান্ডা পড়েছে, ওনার গায়ে একটা চাদর ছিল, তিনি থরথর করে কাঁপছেন এবং ওইখানে দাঁড়িয়ে আছেন। যেহেতু কাজ করলে তো শরীরটা একটু গরম থাকে, আর কাজ ছেড়ে দিলেই কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায়, এর জন্যই তিনি ঠান্ডা অনুভব করছিলেন অনেকক্ষণ। এতক্ষণ পর যেহেতু ওই ছেলেটা আসছে না, তখন তিনি ডাকলেন যে এই ছেলে, কোথায় গেলা তুমি, তাড়াতাড়ি আসো। ছেলেটা দূর থেকে বলল যে চাচা আমি আসছি, দাঁড়ান একটু, আরেকটু সময়। তখন শফিক চাচা বললেন যে না, এসব কর্মচারী একটাও সুবিধার না, কালকে মালিককে বলে কিছু কর্মচারীদেরকে ছাঁটাই করে ভালো কর্মচারী আনার জন্য বলবো। তখন শফিক চাচা এভাবে দাঁড়িয়ে থাকে। তখন শফিক চাচা দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি লক্ষ্য করেন যে
উনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই মাটিটা মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু একটা ফেটে বেরিয়ে আসছে। তিনি সেটা অনুভব করতে পারেন এবং মাটিটা প্রচণ্ড পরিমাণে কাঁপা শুরু করেছে। শফিক চাচা এটা লক্ষ্য করতে পেরে তিনি একটু ভয় পান এবং তিনি ভাবলেন হয়তো নিচে মেশিনের কোনো সমস্যা হচ্ছে নাকি, এর জন্য হতে পারে এরকমটা কাঁপছে মাটিগুলো। কিন্তু না, মেশিনের সমস্যার কারণে কিন্তু এইভাবে কোনোদিন মাটি কাঁপবে না বলে তিনি জানতেন। তখন শফিক চাচা আরও 2-1 বার ডাক শুরু করেন ওই লেবার ছেলেটাকে। লেবার ছেলেটা এখনও আসছে না। তখন শফিক চাচা ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি লক্ষ্য করেন যে সাইডের যে মাটিগুলো ছিল, যে মাটিগুলো দিয়ে ওই গর্তটা করা হয়েছিল এবং ওই গর্ত থেকে মাটি তোলা হচ্ছে, ওই গর্তের সাইডের যে আবরণটা রয়েছে ওই আবরণগুলো খসে খসে পড়ে যাচ্ছে নিচে। শফিক চাচার হাঁটু সমান হয়ে গিয়েছে, মাটি পড়তে পড়তে উঁচু হয়ে গিয়েছে, ওনার হাঁটু মাটির নিচে তলিয়ে গেছে। তখন শফিক চাচা ভাবলেন যে কী ব্যাপার, কী হচ্ছে এটা? মাটি যেভাবে পড়া শুরু করেছে এভাবে হতে থাকলে তো আমি একটু পরে মাটির নিচে ডুবেই যাব। তখন তিনি তাড়াতাড়ি করে ওইখান থেকে ওঠার চেষ্টা করেন। উঠতে উঠতে তিনি কিন্তু উঠতে পারছেন না, কেননা এই গর্ত থেকে যদি উঠতে হয় তাহলে উপরে একটা লোকের দরকার হয়। যে লোকটা যদি হাত বাড়ায় তাহলে এক জ্বলে কিন্তু উপরে ওঠা যায়। কিন্তু ওই শফিক চাচার সঙ্গে কোনো লোক নেই, তিনি একা একা খুব কষ্ট হচ্ছে এবং তিনি মানুষকে ডাকাডাকি শুরু করেন, বলেন যে কেউ কি আছো, আমাকে একটু তুলো। কিন্তু না, কেউ ওনার ডাকে সাড়া দেয় না। তখন শফিক চাচা হঠাৎ লক্ষ্য করতে পারেন যে ওনার যে পা যেগুলো মাটির নিচে তলিয়ে আছে, ওই পাগুলো ধরে মাটির নিচ থেকে কেউ একজন তাকে টানছে। মনে হচ্ছে কেউ একজন এসে শফিক চাচার পা দুটোকে টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থা শুরু হয়েছে শফিক চাচার সঙ্গে। তিনি তখন কিছুতেই বুঝতে পারছিলেন না ওনার সাথে কী করতে চলছে আসলে। তিনি আগেও জানতেন যে এই ইটের ভাটাটা একটা দোষী ইটের ভাটা, ওইখানে আগে অনেক মানুষ, প্রচুর মানুষ মারা গিয়েছে। তবে এরই মধ্যে আরও একটি কথা, যে এই ইটের ভাটাটি যেখানে আছে ওই ইটের ভাটা আগে একটি শ্মশান ছিল। ওই শ্মশানটা বিক্রি করে দেওয়া হয়, তারপর ওই মালিকটা কেনার পর ওইখানে ইটের ভাটাটি দেয়। তার মানে বোঝা যায় এখানে অনেক মানুষ কিন্তু আগে মারা গিয়েছিল এবং ওইখানে একটা হিন্দুদের পুরানোর জন্য একটা শ্মশান ছিল। তবে যাই হোক, শফিক চাচা তিনি লক্ষ্য করতে পারেন যে ওনার পাগুলোকে তুলতে পারছেন না, তিনি খুব অস্থিরতায় ভুগছেন। এবং একটু পর যখন ওই ছেলেটা এসে দেখতে পারে শফিক চাচা খুব নার্ভাস হয়ে আছে, এসে জিজ্ঞেস করলো যে চাচা আপনার কি হয়েছে? চাচা বললেন যে কি হয়েছে এটা পরে বলবো, তাড়াতাড়ি আগে আমাকে তুল। তখন ওই ছেলেটা খুব জোরে জোরে টানা শুরু করেন শফিক চাচার হাত ধরে, কিন্তু এত টানাটানির পরেও কিন্তু শফিক চাচাকে তোলা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ একজন শফিক চাচাকে নিচ দিকে টানছে। আর এটা পরিমাণটা এতটাই ছিল যে শফিক চাচার প্রথমে হাঁটু সমান ছিল এবং হাঁটু থেকে পরপর চলে যায় কোমর পর্যন্ত, এতটা তলে চলে যায়। তখন ওই ছেলেটা কিছু করতে না পেরে তিনি চিৎকার শুরু করে। ওই ছেলেটা চিৎকার চেঁচামেচি শুনে ওইখানে যে ইটের ভাটার কর্মচারীগুলো যারা ছিলেন, অনেকে ঘরে ছিল, অনেকে পাশের দোকানে ছিল, আবার অনেকে কাজ করতেছিল, তারা সবাই দল বেঁধে চলে আসে ওই শফিক চাচার কাছে। এসে দেখতে পারে এই অবস্থা। তখন সবাই শফিক চাচাকে ধরে টান শুরু করে, কিন্তু না, শফিক চাচাকে কেউই তুলতে পারছে না। মনে হচ্ছে যদি এর থেকে বেশি যদি টান দেওয়া হয় তাহলে আর কিছু হোক বা না হোক শফিক চাচার যে 2টা হাত রয়েছে এগুলো ছিঁড়ে চলে আসবে। এই কারণে 2জন মানুষ ছিলেন খুব সাহসী, তারা ভাবলেন যে নিচে নামতে হবে এবং দেখতে হবে এখানে কি হচ্ছে। তখন 2জন মানুষ নিচে নেমে পড়ে। নিচে নামার পর তারা দেখতে পারেন যে তাদের পা দুটো ওই মাটির নিচে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। তারা তখন শফিক চাচাকে তোলার জন্য ব্যস্ত। শফিক চাচার পা দুটোকে খুব জোর জোর করে টানা শুরু করেন, কিন্তু
উঠানোটা খুবই মুশকিল ছিল। কেউ একজন নিচ দিকে টেনে হিরে ছিঁচড়ে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে এরকমটা। আর এদিকে শফিক চাচার চিৎকার, অট্ট চিৎকার। তখন সময় অতিবাহিত হতে হতে মানুষ অনেক জড়ো হয় এবং এক পর্যায়ে শফিক চাচার পা দুটো মুক্তি পায় ওই পরিত্যক্ত মাটির নিচ থেকে। তখন শফিক চাচাকে তোলা হয় ওই গর্তটা থেকে। তোলার পর দেখা যায় যেখানে শফিক চাচার পা দুটো আটকে ছিল সেখানে রক্ত গড়গড় করছে, কানায় কানায় পরিপূর্ণ রক্ত। তবে এটা কি শফিক চাচার পায়ের রক্ত ছিল নাকি এটা কোনো অন্য রক্ত ছিল সেটা কিন্তু কেউ বুঝতে পারছিল না। তোলার পর সবাই দেখতে পারলেন যে শফিক চাচার পা দুটো কোনো এক মানুষ, বা মানুষ বলা যাবে না, এটা তো একটা খারাপ কিছু হতে পারে, যে কিনা তার 4-5টা আঙ্গুল দিয়ে শফিক চাচার পা দুটোকে হিঁচড়ে ধরে টেনে দিয়েছে, এই অবস্থা। তবে এতখানি একটা ক্ষত থেকে যে এতগুলো রক্ত বের হবে সেটা কিন্তু কেউ বুঝে উঠতে পারে না। রক্তের পরিমাণ ছিল প্রায় 2 থেকে 2.5 কেজি, তখন মানুষ অনুমান করতে পারে। তখন সবাই চিন্তা করে যে এই কানায় কানায় রক্ত পরিপূর্ণ হওয়াটা এটা কিসের রক্ত, এবং এই রক্তটা শফিক চাচার পায়ের যে হাঁটু সমান ওইখান পর্যন্ত লেগে আছে। তখন কেউই বুঝতে পারে না এবং শফিক চাচাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ওনাকে ওনার যে ক্ষতস্থানগুলো ছিল ওইখানে ওষুধ লাগিয়ে দেওয়া হয়। তারপর ইটের ভাটার মালিক তিনি চিন্তিত হন। তিনি ভাবেন যে কি হচ্ছে এটা আমার ইটের ভাটাতে, আবারও অনেক দিন আগে আমার ইটের ভাটাতে মানুষজন মারা যেত, তবে এটা তো আমি অনেক সাধনা করেছি এবং অনেক কিছু করেছি, কবিরাজ এবং নানান ধরনের মন্ত্র পড়েছি, যার কারণে আমার এই ইটের ভাটাটা সুরক্ষিত হয়েছিল। তবে এখন আবার কি শুরু হচ্ছে, আবার কিসের লক্ষণটা আবার দেখা পেল আবার কে জানি। তিনি ভাবতে ভাবতে ভাবলেন যে ওই গর্তটাকে তিনি আর রাখবেন না। তিনি কয়েকজন কর্মচারীকে বললেন যে এই শুনে যাও, যে গর্তের মধ্যে আজকে শফিক মিয়া আহত হয়েছে সেই গর্তটা আজকে একবার বিলীন করে দাও, আর এই গর্তের মধ্যে কোনোদিন যে তার মাটি তোলা না হয়, আর যে মেশিনটা রয়েছে ওই মেশিনটা তোলার চেষ্টা করো। তখন ইটের ভাটার মালিকের কথা শুনে কর্মচারীগুলো ওই ইটের গর্তটাকে বিলীন করে দেয় এবং একবারে সমান করে দেয়। সাথে থাকা যে মেশিনটা ছিল ওই মেশিনটাও তারা তুলে নেয়। তোলার পর ওই মেশিনটা এনে ওই মালিককে এনে জমা দেয়। মালিক তখন বাড়িতে চলে যায়। তখন ওই রাত্রিবেলায় ওই যে শফিক চাচা তিনি ঘুমাচ্ছিলেন। ওনার পাশে থাকা কয়েকজন কর্মচারী মিলে ওনার সেবা যত্ন করেন এবং ওনাকে বললেন যে এখন তুমি আরামের রেস্ট নাও এবং কালকে তোমার কাজ করতে হবে না, পায়ে অনেক চোট পেয়েছো, তোমার এখন বিশ্রামের দরকার। এই বলে সবাই ঘুম পাড়িয়ে শফিক চাচার ঘর থেকে সবাই চলে যায়। তিনি তখন ঘুমাচ্ছিলেন। ঘুমাতে ঘুমাতে যখন প্রায় মধ্যরাত হয়ে চলে আসে তখন শফিক চাচার হঠাৎই একটা ঘুম ভেঙে যায়। কী কারণে তিনি তখন বুঝতে পারছিলেন না, কিন্তু ঘুম ভাঙার পর তিনি যেটা লক্ষ্য করতে পারেন যে ওনার চোখ খোলা হয়েছে। তবে উনি যে বিছানায় শুয়ে আছেন ওই বিছানাটা হঠাৎ করে প্রাইভেট করে উঠল, যেটা খুব অবাক করা বিষয় ছিল। তিনি একটু ভয় পান এবং ভাবলেন যে কী ব্যাপার, বিছানার নিচে আবার কে আসলো, কোনো চোট টোট তো আসেনি। ওনার পায়ে তখন অনেক ব্যথা, রক্ত ঝরছে একটু একটু করে। এই পা নিয়ে তিনি বিছানা থেকে নামে পড়েন। নেমে তিনি খুঁজছেন যে বিছানার নিচে কি কেউ আছে নাকি। তখন তিনি সারা ঘর তল্লাশি করে, ছোটোখাটো ঘরেই ছিল তবে ওই ঘরটা পুরোটা তল্লাশি করে, কিন্তু অবাক করা বিষয় ছিল যে ওই ঘরের ভিতরে কেউই ছিল না, এমনকি একটা বিড়ালও ছিল না, একটা কোনো প্রাণীও ছিল না। এটা দেখার পর শফিক চাচা একটু অবাক হন, ভাবেন যে কী ব্যাপার, কেউ নেই তাহলে বিছানা এভাবে প্রাইভেট করলো কে, এখানে কোনো অন্য কোনো কিছু চলে আসেনি তো। তিনি এটা ভাবছেন। ভাবার পর তিনি ওই রাতে আর কোনো ঘুম নেই। ওই রাত্রিবেলা তিনি ঘুম ছাড়াই তিনি কাটিয়ে দেন পুরোটা রাত।
তখন গমহীন দু চোখ নিয়ে তিনি হঠাৎ শুনতে পান যে ফজরের আজানের ধ্বনি পড়ছে। তিনি আজান শোনার পর তিনি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেন। তিনি আজান শুনে ঘর থেকে বের হলেন এবং টিউবওয়েলে গেলেন। যাওয়ার পর অজু করলেন। অজু করার পর তিনি নামাজটা আদায় করলেন। তবে খুব কষ্টে নামাজটা আদায় করেছেন, তার কারণ হচ্ছে ওনার পায়ে প্রচণ্ড পরিমাণে আঘাত ছিল। যাই হোক, তিনি নামাজ পড়েন। নামাজ পড়ে দোয়া শেষ করে তিনি যখন ঘর থেকে বের হলেন একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে, তখন তিনি লক্ষ্য করতে পারেন যে ওই যে কোণাটা, মানে এক সাইডে পুরুষরা থাকতো এবং অন্য সাইডে মহিলারা থাকতো। ওই মহিলাদের সাইডে একজন ছেলে, যার বয়স কিনা 22 থেকে 23 হবে, সদ্য বিয়ে করেছে এমন বয়সের ছেলে, সে মারা গিয়েছে। এই খবরটা শোনার পর তিনি দৌড় দিয়ে ওইখানে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পারেন যে ওইখানে কিছু মহিলা কর্মচারীরা তারা কান্নাকাটি করছে এবং ওই ছেলেটার লাশ পড়ে আছে। শফিক চাচা তিনি দেখতে পারেন, এটা দেখে একটু অবাক হন এবং জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, এই ছেলেটার কি হয়েছে, মারা গেল কেন এভাবে? ওইখানে থাকা মহিলাগুলো বললেন যে জানি না তো, রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম। হঠাৎই শুনতে পাই যে এই ছেলের চিৎকার শোনার পর আমরা ঘর থেকে বেরোলাম। শুধু আমরাই বের হইনি, আমাদের সাথে ওই যে পাশের ঘরের ভাবিও তিনিও বের হয়েছেন, কিন্তু আমরা বের হয়ে ততক্ষণে আর এই ছেলেটিকে আমরা বাঁচাতে পারিনি। ছেলেটা ততক্ষণে মারা গিয়েছে। তবে ওইখানে আমরা একটা আলামত দেখতে পেয়েছিলাম যে ওই ছেলেটার সামনে থেকে কিছু একটা 4 পায়ের মতো কালো আকৃতির, খুব বিশাল দানব আকৃতির, সে ওর সামনে থেকে উধাও হয়েছে। এটা আমরা নিজ চোখে দেখতে পারি। তখন শফিক চাচা আর বোঝার বাকি রইল না, তিনি বুঝে গেলেন বাকি ইতিহাসটা। তিনি তাড়াতাড়ি করে ওই মালিকের বাসায় গেলেন। মালিকের বাসা ওই ইটের বাটা থেকে 7-8 মিনিট দূরত্বে। দৌড় দিয়ে গিয়ে তিনি মালিককে জানালেন যে মালিক, সর্বনাশ হয়ে গিয়েছে, ইটের বাটাতে একটা যুবক মারা গিয়েছে, কর্মচারী। মালিক শোনার পর জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কেন মারা গিয়েছে? তখন ঘটনাটা খুলে বললেন যে তারা দেখতে পেল যে কিছু একটা অশরীরী ওই তার সামনে থেকে উধাও হয়েছে আর সে এখানে মারা গিয়েছে। তখন ইটের বাটার মালিক খবরটা পেয়ে তিনি দৌড় দিয়ে চলে আসেন ইটের বাটায়। এসে দেখতে পারেন যে এই ছেলেটার মৃত লাশ পড়ে আছে। তখন মহিলারা কেউ ওই ছেলেটার শরীরে হাত দেয়নি। তখন ওই কর্মচারী পুরুষ যারা ছিল তারা ওই ছেলেটার গায়ে হাত দেয় এবং তার শরীরে যে শার্টটা ছিল ওই শার্টের পিছন দিকে দেখা যাচ্ছে যে লাল হয়ে আছে। লাল রক্তটা দেখার পর সবাই ভাবলেন যে হয়তো তাকে কেউ খুন করা হয়েছে, তাকে কেউ খুন করেছে হইতে পারে। এইটা ভেবে তারা ওই ছেলেটার গা থেকে শার্টটা খোলার পর তারা দেখতে পারে যে শার্টের মধ্যে রক্ত লেগে আছে এবং ছেলেটার ওই পিঠ যে রয়েছে ওই পিঠের মধ্যে 10টা আঙ্গুলের ছাপ, বড় বড় আঙ্গুলের ছাপ, ওইগুলো বেশি আছে। এটা ওইখানে থাকা সবাই দেখতে পারেন। দেখার পর অনেকে ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়, ঘরে চলে যায় আর কি। কিন্তু পুরুষ সবাই তাড়িয়ে থাকে এবং দেখতে পারে যে এটা দাগটা খুব বাজেভাবে হয়ে গিয়েছে এবং কালো হয়ে গিয়েছে। 5টা আঙ্গুল মনে হচ্ছে তাকে একটা চোর দিয়ে পিঠের মধ্যে হাত গেঁথে দিয়েছে, এরকম একটা অবস্থা। কিন্তু ছেলেটা মারা গিয়েছে। তখন ওই ছেলেটাকে আর কিছু করার ছিল না। ছেলেটার বাবা মাকে ফোন দেওয়া হয়, ছেলেটাকে সবাই বাড়িতে নিয়ে যায়, তাদের বাড়িতে কান্নার রোল পড়ে এবং ওই ইটের বাটার মালিক তার ফান্ড থেকে কিছু টাকা দিয়ে দেন, যেহেতু তার আন্ডারে ওই ছেলেটা মারা গিয়েছে এর জন্য তাকে কিছু দিতে হতো আর কি। তখন স্বাভাবিকভাবেই কিন্তু এটা মিটমাট হয়ে যায়। কারো মনে আসেনি যে এটা একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, তবে এসেছে কিন্তু কেউ প্রকাশ করেনি। আর তার কারণ হচ্ছে যে এই ইটের বাটার মধ্যে অনেক কর্মচারীরা আসে, বেতন ভালো থাকে তার জন্য আসে, কিন্তু প্যারানর্মাল যে বিষয়টা ওইটার কারণে তারা ওই ইটের বাটা ছেড়ে চলে যায়। সম্ভবত এই কারণেই কিন্তু এই বিষয়টাকে গোপন রাখা হয় ওই ইটের বাটাতে। তখন শফিক চাচাকে সব কিছু বললেন, যে আবারও সাবধান করে দিলেন। ওই মালিকটা বললেন যে যদি কোনো দিন এই বিষয়টা যদি মানুষের কাছে সত্য বলে প্রকাশ করো
তাহলে কিন্তু আমাদের ব্যবসা লাটে উঠবে। তাই এই যে ভৌতিক যে বিষয়টা, অশরীরী যে বিষয়টা, এটা যাতে কেউ জানতে না পারে, এটা যাতে মানুষকে ট্রল বা মিথ্যা একটা মনে করে বসে থাকে। এইরকম কথাবার্তা বলার পর সব কিছু কিন্তু পরে ঠিক হয়ে যায়। সব কিছু ঠিকঠাক চলছিল 2 দিন। তো কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি রয়েছে, শুনতে দেখুন বুঝতে পারবেন। পরবর্তীতে যখন 2 দিন চলে যায়, 2 দিন চলে যাওয়ার পর শফিক চাচা বরাবরের মতোই আবারও সকালবেলা এসে কাজ করতে লাগেন। তিনি ওই সময় পাটা একটু ভালো হয়েছিল, তিনি একটা গর্তের মধ্যে নামেন, সারাদিন কাজ করেন। ওনার সঙ্গে ছিল ওই দিন 2জন লেবার। ওই 2জন লেবারকে নিয়ে উনি কাজ করতে থাকেন। কাজ করতে করতে দুপুরের সময় হয়, লাঞ্চ করে তারা। লাঞ্চের পর আবারও জিরিয়ে কাজ শুরু করেন। এভাবে কিন্তু কাজ করতে করতে আগের মতো আবারও সন্ধ্যা ঘনিয়ে আসে। তখন ওই সন্ধ্যায় কিন্তু হালকা কিছু ঘটলেও এত বেশি কিছু ঘটেনি, যার কারণে এটা প্রকাশ পায়নি। তবে ওই দিন কাজ শেষ করার পর যখন সবাই হাত মুখ ধুতে যায়, তখন ওইখানে একটা ছোটোখাটো পুকুর ছিল, আরও একটা টিউবওয়েল ছিল। তো টিউবওয়েলে কিন্তু হাত মুখ দেওয়াটা, গ্রামে যারা থাকে আর কি, গ্রামের মানুষদের টিউবওয়েলে হাত মুখ দেওয়াটা তাদের জন্য একটা অস্বস্তিকর মনে হয়। তাই জন্য তারা যে দিঘি যদি থাকে, কোনো পুকুর, ছোটোখাটো পুকুর, ওই পুকুরগুলোতে তারা হাত মুখ ধুতে বেশিরভাগ ভালোবাসে গ্রামের মানুষগুলো আর কি। তখন ওই 3জন মিলে যায় পুকুরে হাত মুখ ধোয়ার জন্য। 3জন হাত মুখ ধুচ্ছেন। হঠাৎ করে তারা লক্ষ্য করতে পারে যে ওই পুকুরের মাঝখান থেকে বিশাল আকৃতির কিছু একটা উঠে আসার চেষ্টা করছে। তারা ভাবছেন যে কী ব্যাপার, এই ছোট একটা পুকুরে এত বড় একটা মাছের আলামত, কি করে এটা হতে পারে? এই পুকুরে তো যে কয়টা মাছ আছে, ছোট ছোট মাছ, এত বড় আড়ালের শব্দ এবং পানির ঢেউ। তারা একটু অবাক হয় এবং তখন যথারীতি বুঝতে পারেন যে শফিক চাচা এটা কোনো মাছ নয়, কোনো খারাপ কিছু হতে চলেছে। 2জন লেবারকে নিয়ে তিনি পানি থেকে উঠে পড়েন এবং উপরে উঠে দেখতে লাগেন যে এটা কি হতে পারে। এটা তাকিয়ে থাকতে থাকতে দেখতে পারে হঠাৎ করে ওইটার লেজ একটু ভাসান দিয়েছে পানি থেকে। তখন সবাই এখানে লক্ষ্য করতে পারে যে ওই লেজটা আর কোনো লেজ হবে না, এটা বড় রকমের কোনো সাপের লেজ হবে। ওইখানে থাকা লেবারটা বলে উঠলো যে চাচা, এটা তো একটা সাপ, চলেন আমরা এখান থেকে চলে যাই, নাহলে কামড় দিবে। কিন্তু শফিক চাচা ভাবলেন যে এটা কি কোনো আসলেই সাপ, নাকি এটা ছদ্মবেশী কোনো অশরীরী। তিনি তখন ওই অশরীরীটাকে দেখার জন্য তিনি কৌতূহলবশত দাঁড়িয়ে থাকেন। তিনি ভাবেন যে অনেকেই অনেক রকমের অশরীরী দেখে থাকে, আজকে না হয় আমি একটু দেখি কি করতে পারে তারা। তখন শফিক চাচা ওই 2জন লেবারকে নিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকে। তখন তারা যেটা দেখতে পারেন যে ওই পানির মাঝখান থেকে একটা বিশাল আকৃতির মুখমণ্ডল, তবে এটা মুখ ছিল পিশাচের এবং বডিটা ছিল পুরোটা সাপের। খুব ভয়ানক দেখাচ্ছিল, যেটা পানি থেকে উপরে উঠে চলে আসে। এটা দেখে শফিক চাচা এবং 2জন লেবার তারা পিছিয়ে চলে আসে এবং তাদের মুখ থেকে কোনো রকমের কথাবার্তা বের হচ্ছিল না। এই অবস্থা শুরু হয় আর কি। তখন তারা 3জন পিছনে হাঁটতে হাঁটতে তারা পড়ে যায় এবং একই দৃশ্যতে পরে পরে তারা দেখতেছিলেন যে ওই সাপটা পানি থেকে উঠলো ফোনা তুলে, এবং এত বড় সাপ তারা এটা জীবনেও দেখেনি আর কল্পনাও করেনি যে এত বড় একটা সাপ তাদের এই পুকুরে রয়েছে। আর কল্পনা করবেই বা কী করে, এটা তো আসলে কোনো সাপ নয়, এটা একটি সাপরূপী পিশাচ। তখন শফিক চাচা ওদেরকে বললেন যে এখানে পরে থাকলে চলবে না, তাড়াতাড়ি উঠো, বাড়িতে চলে যায়। তখন তারা দৌড় শুরু করে। তবে ওই পুকুরটা থেকে তাদের যে ঘরটা ছিল, ওই ঘরটা বেশ দূরত্বে ছিল। সকল মানুষ তখন ওইখানে ঘরের ভিতরে ছিল, আর তারা কিন্তু এত চিৎকারও করছিল না, যার কারণে মানুষজন বেরিয়েও আসছিল না।
তারা দৌড় শুরু করে। দৌড়তে দৌড়তে তাদের যে পুরুষের যে থাকার স্থানটা রয়েছে ওই দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর পিছন থেকে ওই সাপটা তাদের উপর থেকে উড়ে উড়ে আসছে, ফনা তুলে আসছে। এটা তারা পিছনে ঘুরে এবং দেখতে পারে। কলিজায় এক ফোঁটা পানি ছিল না তাদের। মারাত্মক ভয়ে তারা ঘাবড়ে যাচ্ছেন এবং ওই পিছনে সাপের ধাওয়াটা দেখার পর তারা আর ভয়ের কোনো সীমা বাকি ছিল না। তখন দৌড় দিয়ে তারা তিনজন মিলে একটা রুমের ভিতরে ঢুকে পড়ে এবং ঢোকার পরেই কিন্তু ওই দরজাটা লক করে দেওয়া হয়। তখন তারা যেটা শুনতে পারেন যে ওই দরজার বাইরে ওই সাপটা আসার পর ফনা তুলে কতক্ষণ ওইখানে ফুসফুস করতে থাকে, কিন্তু ওই সাপটা ওই দরজার মধ্যে একটা টাচও করেনি, কিন্তু পিছনে ধাওয়া করেছিল বটে। কিছুক্ষণ ফুসফুস ফনা তোলার পর যখন তাদেরকে দেখতে না পেল, কেউ যখন বেরিয়ে আসেনি, তখন ওই সাপটা আবারও চলে যায়। তখন এরকম একটা শব্দে ওই সাপটা চলে যাচ্ছিল। তখন তারা বুঝতে পেরেছিল হয়তো সাপটা চলে গিয়েছে। এটা ভেবে তারা দরজা খোলার পর দেখতে পারে যে পিছনে কিছুই নেই, সাপটা চলে গিয়েছে। ওইখানে থাকা একজন মহিলাকে তারা ডাক দিয়ে বলেন যে, চাচি, আমাদের খাবারটা আজকে এই করে পাঠিয়ে দেন। আজকে আমরা তিনজন একই রুমে শুব, আমাদের খাবারটা এখানে পাঠিয়ে দিলে ভালো হবে। তখন যে চাচিটা রান্নাবান্না করতেন, ওই চাচিটা তাদের তিনজনের ঘরে ওই খাবারগুলো পাঠিয়ে দেন এবং যথাযথভাবেই ওরা খাবারটা খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। তখন ওই পঞ্চম রাতে ওদের সাথে ঘটে আরও একটি কাহিনী। তারা সবাই ঘুমাচ্ছিলেন। ঘুমাতে যখন মধ্যরাত আবারও চলে আসে, ওই মধ্যরাতে শফিক চাচা তিনি হঠাৎ করে লাফ দিয়ে উঠে বসেন এবং পাশে দুইজন শ্রমিক তারা ঘুমাচ্ছিলেন। তখন শফিক চাচা এসে জানলাটা খুললেন। জানলাটা খোলার কারণ হচ্ছে তিনি শুনতে পাচ্ছিলেন যে ঘরের সামনে কেউ একজন হাঁটাহাঁটি করছে। জানলা খোলার পর উনি দেখতে পেলেন যে বাইরে কেউ নেই, তবে টপ টপ করে হাঁটার শব্দ শোনা যাচ্ছে। তিনি অনেকক্ষণ ওই দরজার ওই জানালার কাছে দাঁড়িয়ে থাকেন এবং দেখার চেষ্টা করছিলেন যে কে এখানে হাঁটাহাঁটি করছে। হয়তো বা কোনো মানুষ, নয়তো বা কোনো অন্য কিছু। তিনি সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকেন, কিন্তু তিনি মনে মনে যেটা ভয় পাচ্ছিলেন কিন্তু সেটাই ওনার সাথে ঘটে গিয়েছিল। উনি যখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দেখতে পারছিলেন না যে কে ওটা হাঁটাহাঁটি করছে, তখন তিনি একটু পিছনে চলে আসেন। পিছনে এসে ওই বিছানাতে বসে ওই লেবার দুটোর মুখের দিকে তাকালেন। তাকে দেখতে পারলেন যে তারা এখনও ঘুমাচ্ছে। কিন্তু যখনই উনি ওই জানলাটার দিকে আবারও তাকালেন, জানলাটার দিকে তাকিয়ে তিনি দেখতে পারেন যে এখানে একটা কালো রকমের একটা পিশাচ, যার চুলগুলো ছিল একবারে লাল বর্ণের, আগুনের মতো লুক্কা উঠছে এবং গালের মধ্যে যেমন মাংস নেই, মাংসগুলো যেমন ক্ষয়ে গিয়েছে, আর মুখের মধ্যে হাড়গুলো বেশি আছে, গলার মধ্যে হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম একটা অবয়বের পিশাচ, এটা তিনি দেখতে পারেন। দেখার পর তিনি একটা চিৎকার যে দিবেন, এই চিৎকার দেওয়ার শক্তিটা ওনার মুখে আসছিল না। তখন তিনি হাত দিয়ে ওই পাশের লেবারটাকে তিনি নাড়াচাড়া দিচ্ছিলেন, কিন্তু ওই লেবার দুইটা ছিল খুব ঘুমের গাদা, তারা ওঠে না। তখন তিনি জোরে জোরে তিনি ধাক্কা দেওয়া শুরু করেন। তখন এক পর্যায়ে একটা লেবার উঠে বসে জিজ্ঞেস করেন যে, চাচা কি হয়েছে, এত রাত্রিবেলা টান শুরু করলেন কেন? তখন চাচা কোনো কথা বলে না। কথা না শুনতে পেয়ে ওই ছেলেটা চোখ দুইটা কচমচ করে ওই চাচার দিকে তাকানোর পর দেখতে পেলেন যে চাচা ওই জানলার দিকে আঙুল ইশারা করে বসে আছে। ওই লেবারটা তখন জানলার দিকে তাকিয়ে দেখতে পারে যে জানলাতে কিছুই নেই। চাচাকে তখন বললেন যে, কি ব্যাপার চাচা, আপনি ওই দিকে কি দেখাচ্ছেন? ওখানে তো কেউ নেই।
তখন ওই চাচা বিস্ময়কর চোখ নিয়ে বললেন যে, দেখো দেখো, ওইখানে আছে একটা, জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে আছে পিশাচ। তখন ওই লেবারটা হেসে বললেন যে, আরে চাচা, আপনি পাগল হয়ে গিয়েছেন, স্বপ্নে কি না কি দেখেছেন, এখন আপনি বলছেন যে এখানে পিশাচ আছে না। এই বলে ওই চাচাকে তিনি কটূক্তি করলেন এবং বললেন যে, চাচা আপনি ঘুমান তো, এসব আপনার মনের ভুল হতে পারে, আর তাছাড়া কিছু হবে না, ঘুমান। কিন্তু শফিক চাচার মনে যার ঘুম নেই, তিনি ভাবছেন যে আজকে এমনিতেই দুইটা ঘটনা ঘটে গিয়েছে। একে তো একটা সাপের হাত থেকে রেখাই পেলাম, এখন আবার দেখা যাচ্ছে রাত্রিবেলা একটি পিশাচ। তখন শফিক চাচা বয়ে বয়ে মুখ নিয়ে তিনি ওই ছেলেটাকে বললেন যে, আচ্ছা তুমি যাও না, ওই জানালাটা গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসো। ছেলেটা তখন জিজ্ঞেস করলো যে, আপনি জানালা খুললেন কেন? তখন শফিক চাচা খুলে বললেন যে, শুনতে পেলাম কেউ একজন বাইরে হাঁটা চলা করছে, দেখার জন্য জানলা খুলেছি, তবে ওইখানে একটা পিশাচ দাঁড়িয়েছিল। ছেলেটা শুনতে পেরে সেও একটু ভয় পায় এবং বলল যে, কি বলেন আপনি এসব, আমারও তখন ভয় লাগছে। তখন চাচা বললেন যে, হ্যাঁ, এটা তো একটা ভয়ের কথাই, কিন্তু কি আর করব, যাও যাও, জানলাটা গিয়ে লাগিয়ে দিয়ে আসো, যেটা ঘটবে কাল কাল সকালে আমরা সিদ্ধান্ত নেব যে কী করা যায়। এতটাই উৎপাত বেড়ে গিয়েছিল যে যেখানে থাকার মতো কোনো অবস্থাই ছিল না। শফিক চাচা ওই রাতে ঘুম নেই। মধ্যরাত পেরিয়ে আবারও আগের দিনের মতো ফজরের আজান পরে তিনি নামাজ পড়েন। নামাজ পড়ার পর আবার ওই দিন কিন্তু তিনি যে অজু করেছিলেন, অজু করার জন্য তিনি বাইরে বের হননি, ঘরের ভিতরেই যে একটা পাত্র ছিল ওইটাতে পানি ছিল, ওই পানি দিয়ে অজু করে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়েই কিন্তু তিনি বরাবরের মতোই ভাবলেন যে আজকে একটু বাইরে থেকে হেঁটে আসি। তখন ওই দুজন ছেলের দিকে তিনি লক্ষ্য করে দেখতে পারলেন ওই দুইটা ছেলে ঘুমাচ্ছে, খুব মনোযোগ সহকারে ঘুমাচ্ছে। ভাবলেন যে কিছুক্ষণ পর তো তাদেরকে নিয়ে কাজে যেতে হবে, তো এখন ডাক দিতে হবে না, কাজের সময় ডাক দিব না। এই বলে তিনি, অন্ধকার ছিল তখন, শীতের দিন, কিন্তু সকালবেলা অনেক কুয়াশা পড়ে, আর ওই কুয়াশার মধ্যে অনেক অন্ধকার থাকে। ওই অন্ধকারের ভিতরেই ওই চাচা তিনি ঘর থেকে বের হন এবং বের হয়ে যে পাশের রাস্তাটা ছিল ওই রাস্তা ধরে তিনি হাঁটা শুরু করলেন। আর ওই রাস্তা দিয়ে হাঁটার কারণ হচ্ছে ওই রাস্তার এক কিনারে একটা ছোটো একটা দোকান ছিল, যে দোকানের চাচাটাও নামাজ পড়ার পর ফজরের পর তিনি এসে দোকানটা খুলতেন, আর ওইখানে তিনি প্রতিদিনই সকালবেলা একটা চা খেতেন, যার কারণে তিনি প্রতিদিন ওই দিকে যাওয়া। তিনি তখন ওই দিন গেলেন, যাওয়ার পর দেখতে পারলেন যে এখনও দোকানটি খোলা হয়নি। তাই ভাবলেন যে আরও একটু সামন থেকে এগিয়ে আসি। ওই সামনে একটা গাং ছিল, ওই গাং থেকে তিনি ঘোরান দিয়ে আবারও তিনি বাড়ির দিকে রওনা দেন। তবে শীতকাল, 10টা বা 11টার আগে কিন্তু রোদ উঠে না, তখন ছিল ফজরের পর, অন্ধকার ছিল, গুডগুডে অন্ধকার। তখন তিনি ওই ইটের বাটার দিকে এগোতে যাচ্ছিলেন। তখনই তিনি হঠাৎ দূর থেকে লক্ষ্য করতে পারলেন যে সামনে আগুন জ্বলছে, তবে কুয়াশার ভিতরে কিছু দেখা যাচ্ছে না, অত ঘন কুয়াশা ছিল। তখন শফিক চাচা ভাবলেন যে এটা কি সেই চাচার দোকান না। তিনি তখন মনে মনে ভেবে নিলেন যে হতে পারে যে তিনি চা বানাচ্ছেন। তখন ওই চাচা হেঁটে হেঁটে তিনি ওই চাচার দোকানে চলে আসেন। আসার পর দেখতে পারলেন যে দোকানের চুলায় চা জ্বলছে এবং চাগুলো উতরে উতরে পড়ছে, এবং দোকানের ভিতরে কেউ নেই। দোকানের মালগুলো কিন্তু খুব সাজানো গোছালো ছিল। তিনি চায়ের কেতলিটা একটু কাপড় ধরে উধাও করেন, দিয়ে দেখতে পারেন যে চা একবারে ফুল হয়ে আছে, যে চাটা মনে হচ্ছে রাত্রিবেলা বানিয়ে রাখা হয়েছে। তিনি তখন ভাবলেন যে কী ব্যাপার, আমি গাং পাড়ে গেলাম মাত্র 8-10 মিনিট হলো, এই 8-10 মিনিটের ভিতরেই চাচা কোন সময় আসলো এবং কোন সময় তিনি চাটা বসিয়ে দিল, এবং
এখন চাটাও হয়ে গিয়েছে, চাচাকে দেখা যাচ্ছে না, উনি কোথায় গেলেন? তখন তিনি 5 মিনিটের মতো এখানে বসেন, ওই চাচাটা কি আসে কি না, ওনার কাছ থেকে চা খাবেন বলে উনি বসেন। কিন্তু না, ওই চাচাটা, দোকানদার চাচা, তিনি আসেন না। তখন তিনি ভাবলেন যে যাই হোক, চাচাকেও যেহেতু দেখা যাচ্ছে না, বা এই ইটের বাটায় যাওয়ার পর ওইখান থেকে 2জন ছেলেকে নিয়ে আসবো, তারপর 3-4জন মিলে একবারে চাটা খাবো, তাহলে আরও বেশ মজা হবে। এই ভেবে তিনি ওইখান থেকে হাঁটা শুরু করেন ইটের ভাটার দিকে। প্রায় 7-8 মিনিট তিনি অতিক্রম করার পরেই কিন্তু উনি ইটের ভাটায় চলে আসেন। আসার পর তিনি দূর থেকে লক্ষ্য করতে পারেন যে ইটের ভাটার ভিতরে যে ঘরবাড়িগুলো যেখানে উনি থাকেন, ওই রুমের সামনেই কান্নাকাটি চলছে। তিনি দেখতে পেরে তিনি দূর থেকে ভাবছেন যে কী ব্যাপার, এখানে কান্নাকাটি চলছে কেন? যাই তো, তিনি তখন দৌড় দেন। দৌড়ে যখন তিনি ওই ইটের বাটার উপরে উঠে আসেন, তখন কান্নাটা এমন ছিল, তিনি শুনতে পারেন যে এটা মানুষ মারা গেলে কিন্তু এরকম কান্না করা হয়। ওনার বুঝতে বাকি রইল না, ভাবলেন যে আজকেও হয়তো কেউ না কেউ মারা গিয়েছে। তখন তিনি ভাবলেন যে ইটের বাটায় অনেক বৃদ্ধ মানুষও কাজ করে, হতে পারে বৃদ্ধ মানুষগুলো মারা গিয়েছে। কিন্তু না, যাওয়ার পর দেখতে পারলেন যে কোনো বৃদ্ধ মানুষ মারা যায়নি, তবে মারা গিয়েছে শফিক চাচার সঙ্গে যেই ছেলেটা রাত্রিবেলা উঠেছিল, ওনাকে বলেছিল যে এসব কিছু না, ঘুমান। ওই ছেলেটার মৃত লাশ পড়ে আছে। শফিক চাচা এটা দেখতে পেরে নিজেকে সামলাতে পারছিলেন না। তিনি বলছেন যে, চিৎকার করে বলছেন যে কী ব্যাপার, ছেলেটা রাত্রিবেলা আমার সাথে কথা বলেছে, আমার সঙ্গে ঘুমিয়েছে, এখন আবার কি হয়ে গেল? তখন কেউ কিছু বলতে পারে না। শফিক চাচা তিনি কান্নায় ভেঙে পড়েন। তার কারণ হচ্ছে ওই ছেলেটা কর্মচারী হিসেবে বেশ ভালো একজন মানুষ ছিল, আচার আচরণ ব্যবহার দিকেও কিন্তু অনেক ভালো ছিল। এত ভালো একটা ছেলে এভাবে মারা যাবে সেটা কিন্তু তিনি কল্পনা করেননি। তখন ওই শফিক চাচা পাশে থাকা ছেলেটাকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তুমি কিছু বলছো না কেন, বলো কীভাবে কি হয়েছে। তখন ওই পাশের ছেলেটা বলল যে আসলে আমি তো কিছু দেখিনি, তবে আমি শুনতে পেরেছি যে তার যে এটকি উঠলে যেমন মানুষ একটু শব্দ করে, বুক থেকে যে শব্দটা আসে, এরকম শব্দ আমি শুনতে পেরেছি, এবং শোনার সাথে সাথেই আমার ঘুম ভাঙে। উঠে দেখি যে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, এবং মনে হচ্ছিল তাকে কেউ গলা চেপে ধরে মেরে ফেলেছে। তখন এই কথা শুনে সবার সন্দেহ জাগলো যে এই ছেলেটার উপর। কিন্তু এই ছেলেটার উপর সন্দেহ করাটাও ভুল ছিল, তার কারণ হচ্ছে এরা দুজন খুব ভালো বন্ধু ছিল। সন্দেহের পরও কিন্তু তারা এক পর্যায়ে ভাবে যে না, এই ছেলে তার বন্ধুকে মারতে পারে না। এর যথেষ্ট কারণ ছিল, যেটা হচ্ছে ওই ছেলেটার যখন গলার দিকে সবাই তাকায়, গলার মধ্যে দেখতে পারে যে হাতের ছাপ ছিল 14টা হাতের ছাপ দেখতে পেরে সবাই অবাক হন। ভাবেন যে একটা মানুষ যদি গলায় চেপে ধরে তাহলে হাতের ছাপ কয়টা থাকে? 10টা। তবে এখানে দেখা যাচ্ছে যে 14টা হাতের ছাপ একই দৃষ্টিতে একই সাইজে পড়ে আছে, আবার যেগুলো কালো বর্ণ ধারণ করেছে। এখানে মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে গিয়েছে এবং সেই ছেলেটা মারা গিয়েছে। এবং আরও একটি জিনিস তখন লক্ষ্য করা যায় যে এই ছেলেটার ডেড বডিতে যে হাতগুলো ছিল এবং বুক ছিল, ওইটা আগে থেকে অনেকটা চেপটা হয়ে গিয়েছে। মনে হচ্ছে কেউ তার উপরে জোর করে উঠে বসে এবং বসার পর তাকে গলা টিপে হত্যা করে। এটা সবাই ভাবে, এবং ভাবার পর কিন্তু সীমাবদ্ধ ছিল না। যখন ইটের ভাটার মালিক আসে, তিনি কিছু মানুষকে নিয়ে আসেন, জ্ঞানী মানুষ। তারা পর্যবেক্ষণ করে বললেন যে
এটা কোনো খারাপ লক্ষণ হতে পারে, কোনো জিন বা প্রেত বা কোনো অশরীরী তার উপর ভর করেছে এবং তাকে হত্যা করেছে। যথারীতিভাবে ওই ছেলের বাবা মাকে ফোন দেওয়া হয়। গার্জেনকে ফোন দেওয়ার পর গার্জেন চলে আসে। আসার পর সব ঘটনা শোনার পর ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হয়। তখন ওইখানে থাকা যে কর্মচারীগুলো ছিল, বিশেষ করে মহিলা কর্মচারী যেগুলো ছিল, তারা বলল যে আমরা এই ইটের ভাটাতে আর কাজ করব না। এর যথেষ্ট কারণ হচ্ছে এই ইটের ভাটাটি একটা ভূতুরে ইটের ভাটা, যেখানে কয়দিন পরে পরেই মানুষ মারা যায়। তবে এই ইটের ভাটার মধ্যে আমরা থাকি, তার কারণ হচ্ছে এখানে একটু স্যালারিটা বেশি পাওয়া যায়। তবে জীবনের ঝুঁকি নিয়ে দু কয়টা স্যালারি বেতন বেশি পাওয়ার আশায় জীবনের ঝুঁকি আমরা নিতে চাই না। তারা ইটের ভাটার মালিকের কাছ থেকে ছুটি নিল এবং বলল যে আমরা এই ইটের ভাটায় আর কোনোদিন কাজ করতে আসবো না। তখন ইটের ভাটার মালিকটা খুব অসহায় হয়ে পড়েন। তিনি বললেন যে এ কি বলছো তোমরা যদি চলে যাও তাহলে তো আমার খুব বড় বিপদ হয়ে যাবে। আমার এত বড় একটা ব্যবসা, এটাকে তোমরা নষ্ট করে দিও না প্লিজ। আর একটা মাস থাকো, 1 মাস পরে না হয় তোমরা যাও। 1 মাসে আমরা যদি কোনো কর্মচারী ব্যবস্থা করতে পারি তাহলে না পরে যাও। এখন তোমরা চলে গেলে আমরা অনেক দিন বসে থাকতে হবে, যেটা আমাদের জন্য অনেকটা একটা লস হয়ে দাঁড়াবে। কিন্তু ওই মহিলা কর্মচারীগুলো তারা মানতে চায়নি। তখন ওই মহিলা কর্মচারীগুলোর সাথে তাদের কিছু স্বামী ছিল, যে স্বামীগুলো এখানে কর্মচারী হিসেবে কাজ করতো। ওই স্বামী এবং ওই মহিলাগুলো তারা চলে যাবে বলে সিদ্ধান্ত নেন। তখন তাদেরকে কোনোভাবে আটকে রাখা সম্ভব হচ্ছিল না, তারা চলে যায়। তবে এখান থেকে যারা যারা চলে গিয়েছিল তারাই হয়তো বেঁচে গিয়েছিল। এভাবে ওই দিনটা চলে যায়। তখন পরদিন একেবারে কর্মচারী শূন্য হয়ে পড়ে ওই ইটের ভাটা। তবে একেবারে শূন্য হয়নি, কিছু কর্মচারী ছিল। ওই কর্মচারীদেরকে দিয়ে টুকটাক কাজ, টুটকিনাটি কাজগুলো করানো হয় এবং মালিক বললেন যে পরদিন দেখি কোনো ভালো কর্মচারী যদি আমরা পাই তাহলে এনে নিয়োগ দিব আমাদের ইটের ভাটায়। কিন্তু ওই মালিকটা তিনি খোঁজাখুঁজির পরও কিন্তু কোনো কর্মচারীকে পান না। তার কারণ হচ্ছে পান, তবে কোনো কর্মচারী রাজি হন না কিন্তু ইটের ভাটায় কাজ করতে আসার জন্য। তিনি অনেক দূর দূরান্তে গেলেন, গিয়ে লোক সংখ্যা দেখার জন্য তিনি তার ইটের ভাটার কথা বললেন যে স্যালারি বেতন বেশি দেওয়া হবে, কিন্তু কেউ আসতে রাজি হয় না। তার কারণ হচ্ছে ওই যে পিশাচের অবয়ব, এই কারণটা। তো ওই দিন যেটা ঘটে যে সেটা হচ্ছে ওই রাত্রিবেলা যখন ওই ইটের ভাটার মালিকটা ঘুমাতে চান, তখন ওই ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখতে পেলেন একটা বিশাল কাহিনী। তিনি ঘুমাচ্ছিলেন মনের সুখে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে উনি একটা কল্পনার জগতে হারিয়ে যান। তিনি দেখতে পারেন যে ওনার চোখের সামনে কিছু একটা ভেসে উঠেছে, সেটা পানির নিচ থেকে। অনেকটা ওদের যে ইটের ভাটার মধ্যে পুকুরটা রয়েছে ওই পুকুরের মতো ছিল। তিনি দেখতে পারেন যে ওই পুকুরটা থেকে কেউ একজন উঠে আসে, এসে ওনাকে বলছেন যে এই সুহাগ গাজী, তবে ওনার নাম ছিল সুহাগ গাজী। সুহাগ গাজী নাম ধরে ডাকার পর ওই অবয়বটি বলল যে তুই যদি তোর ইটের ভাটাকে পিশাচের হাতছানি থেকে মুক্ত করতে চাস তাহলে শোন, তোকে বলি, তুই বড় বড় 2টা ষাঁড় গরু 3 রাস্তার মোড়ে, ওই যে ইটের ভাটার 3 রাস্তার মোড় যেখানে আগে শ্মশানের মোড় ছিল, ওই মোড়ের মধ্যে 2টা গরু জবাই দিয়ে রেখে আসবি। তবে 2টা গরু কিন্তু তরতাজা হতে হবে, কোনো রকমের চালাকি ধান্দাবাজি হলে কিন্তু চলবে না। আর যদি না দেস তাহলে তোর ব্যবসা চিরতরে বন্ধ হবে, এখানে কোনো মানুষ শান্তিতে কাজ করতে পারবে না। এই বলে অবয়বটি সে হাসতে হাসতে চলে গেল। তখন ওই মালিকটি এই স্বপ্ন দেখার পর তিনি লাফ দিয়ে বিছানা থেকে ওঠার পর পরিবারের কাছে তিনি শেয়ার করেন এবং সবাই সিদ্ধান্ত দিল যে হ্যাঁ তাই করা হোক, ওই গরুগুলো ওই রাস্তার মোড়েই দেওয়া হোক।
তখন ইটের ভাটার মালিকের আবার বেশ বড় একটা গরুর খামার ছিল, যেখানে ষাঁড় গরু বেশিরভাগ ছিল। তিনি ভাবলেন যে এই খামার থেকে 2টা গরু যদি জবাই করে ওইখানে বুক দিয়ে দেই, তাহলে হতে পারে ভালো হবে। আর আমার যেহেতু গরু আছে, সেহেতু আর গরু কেনার দরকার নেই। এই ভেবে উনি শফিক চাচাকে সাথে নিলেন এবং ওই গরুগুলো জবাই করার কাজে ওনাকে বললেন। তখন ওই শফিক চাচার হাতে গরুটা জবাই করলেন। জবাই করার পর বেশ বড় বড় করে অংশবিশেষ কাটলেন। মানুষের খাওয়ার জন্য কিন্তু ছোট ছোট করে গরুর গোস্তগুলো কাটা হয়, তবে এগুলো যেহেতু বুক হিসেবে দেওয়া হবে, এর জন্য খুব বড় বড় মানে অস্বাভাবিকভাবে মাংসগুলো কাটা হয়। যাই হোক, কাটাকাটি করার পর অনেকটা মাংস হয় এবং যে বড়িটা বের হয়েছিল ওই বড়িটাকে পুকুরে ফেলে দেওয়া হয়, যে পুকুরটাকে তিনি স্বপ্নে দেখেছিলেন ওনার ইটের ভাটার। আর বাকি বস্তুগুলোকে নিয়ে যাওয়া হয় রাত্রিবেলা ওই 3 রাস্তার মোড়ে। তখন ওই 3 রাস্তার মোড়ে 1 বস্তা গোস্ত তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন এবং ওই পাশে আছেন ওনার যে ইটের ভাটার মালিক। তারা 2জন মিলে ওই গোস্তটাকে একটা কলা পাতা বিছান, বড় রকমের একটা না কয়েকটা কলা পাতা বিছান, ওই কলা পাতার উপরেই গোস্তগুলো ঢেলে দেন, ঢেলে ছড়িয়ে দেন, দিয়েই তারা এগিয়ে আসছেন। তখন এগিয়ে আসার সময় একটা ভুল করে ফেলেন তারা। সেটা হচ্ছে, শুনতে পারেন যে তারা যখন গোস্তগুলো ঢেলে দিয়েছে তখন সেখানে কেউ ছিল না, তারা 2জনেই ছিল। এবং ওই 2জন যখন পিছন দিক থেকে হেঁটে আসছিল, তখন কিন্তু বারণ ছিল যে পিছন দিকে তাকানো যাবে না। কিন্তু তারা যেটা করলো, ওই যে ইটের ভাটার মালিকটা ছিল, ওই মালিকটা পিছনে কচর মচর শব্দ শোনার পর তিনি পিছন থেকে ঘুরে দাঁড়ালেন। যেই না ঘুরলেন, সেই ওনার বিপদ নিয়ে চলে আসলেন। ঘুরার সাথে সাথেই ওনার ঘাড় বেঁকে যায়, যেমন মনে হচ্ছে কেউ একজন ঘাড় বেঁকে দিয়েছে এবং ওই ঘাড়টা আর মনে হয় না কোনোদিন সোজা হবে, এই অবস্থা করে দিয়েছে। তখন পাশে থাকা শফিক চাচা বললেন যে, এই কি, আপনি এটা কি করলেন, পিছনে কেন তাকালেন? তখন ওই ইটের ভাটার মালিক, তিনি কোনো শব্দ করতে পারে না, তিনি মানে কীরকম কাতরায় কাতরায় তিনি পড়ে যাচ্ছে মাটিতে। তখন তিনি জলদি করে ওনাকে কাঁধে নিলেন এবং দৌড় দিয়ে তিনি এখান থেকে পার হয়ে আসলেন। পার হয়ে আসার পর উনি দেখতে পারলেন যে ইটের ভাটার মালিক অসুস্থ, ওনার ঘাড় বেঁকে গিয়েছে এবং মনে হয় না আর কোনোদিন ঠিক হবে। তবে তিনি বেশ কিছুদিন চলার পর তিনি আবার চলাফেরা করতে পারে। তো এরই মধ্যে আরেকটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে শফিক চাচার যে পরিবারের লোক ছিলেন, তারা খুব সতর্ক লোক ছিল। তারা ওই গ্রামের একটা ভালো পরিবারেরই একটা লোক ছিল। যাই হোক, তারা দিন আনতেন দিন খেতেন এবং তারা ভাই বোন ছিল অনেক, প্রায় 8জন ভাই বোন ছিল তারা। এই দিক দিয়ে কিন্তু তাদের কোনো এক ভাই বোনের একটা ক্ষতি হবে, সেটা কিন্তু কোন ভাই বোনই কিন্তু চায় না। এই ঘটনা শোনার পর শফিক চাচাকে বললেন যে, শফিক, তোমাকে আর ইটের ভাটায় কাজ করতে হবে না, যদি কাজেই করতে হয় তাহলে অন্য কোনো ইটের ভাটায় কাজ করো কি, তবে এই ইটের ভাটায় কোনোদিন কাজ করতে হবে না। এই বলে শফিক চাচাকে এইখান থেকে ইটের ভাটার কাজটা ছাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই ইটের ভাটার যে দায়িত্বটা তারপর ও ইটের ভাটার মালিকের ভাই নেন। ইটের ভাটাটা এখনও আছে, এখন অনেক বড় বিশাল, তবে এখন ওই বুক দেওয়ার পর আর কোনো রকমের ঘটনা ঘটে যায়নি এবং এখন সব কিছু ভালোই চলছে। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করুন, লাইক দিন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো প্রিয় লিসেনার্স, আমাদের এই চ্যানেলটি অত্যন্ত নতুন। এই চ্যানেলে আমরা প্রতিদিনই সত্য নির্ভর ভৌতিক ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং প্রতিদিনই আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। আর প্রিয় লিসেনার্স, এরই মধ্যে আরও একটি কথা আপনাদের মাঝে বলতে চাইবো, যেটা হচ্ছে আপনাদের সাথে বা আপনাদের
পাড়া প্রতিবেশীর সাথে বা আপনাদের পাশের গ্রামের এরকম সত্য বয়ের ঘটনা যদি আপনাদের কাছে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওইখানে আপনারা চাইলে রেকর্ডিং করে বা লিখে উভয়ভাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এবং এই আপনাদের সত্যনির্ভর ঘটনাগুলোই কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব সুন্দরভাবে। তো প্রিয় লিসেনার্স, কালকে আপনাদের মাঝে আরও একটি ভয়ানক ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি। সেই ঘটনাটি আজকের থেকে অনেকটা উন্নত এবং অনেকটা ভালো হতে চলেছে। তাই কালকের ঘটনাটি শোনার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, এবং কালকের ঘটনাটি শোনার পর আপনাদের অনেকটা ভালো লাগবে বলে আমি আশা দিতে পারি। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।